চেয়ারম্যানের অপসারণের দাবিতে কালো কমপ্লিট শাটডাউনের ঘোষণা এনবিআর ঐক্য পরিষদের। আমদানি রফতানি বাণিজ্যে বিরূপ প্রভাব, আলোচনার তাগিদ ব্যবসায়ীদের। সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। আমাদের আলোচনার প্রস্তাব দেওয়া হচ্ছে, যেখানে আলোচনার প্রস্তাবই আমরা পাইনি। এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনায় বসা অতীব জরুরি। 350 কোটি টাকার লাগেজ ভ্যান প্রকল্প এখন রেলের গলার কাটা। এক যাত্রার খরচ 9 লাখ, আয় 307 টাকা। পণ্য পরিবহনে আগ্রহ নেই কৃষক ব্যবসায়ীদের। এগুলো তো লস করছে। হ্যাঁ, কিন্তু মালামাল আসলে তো পুরাই লস, এই জন্য আমরা চালাই। আমরা যদি রাজশাহী যদি নিই ট্রেনের ব্যবস্থা, এক্ষেত্রে এখান থেকে নিলে যায় আবার রাজশাহী নামাইতে হবে, আবার ওখান থেকে আবার লেবার দিয়ে আবার তুলতে হবে ট্রেনে। সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ, সমমনা দলগুলোর জোট হবে রাজনীতির প্রধান শক্তি, বললেন আমির। দেশ আমাদের সকলের, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সবার জন্য সমান সুযোগ ও মর্যাদা প্রদান করা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। দেশ ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ, মন্তব্য আমির খসরুর। সরকারকে অর্থনীতি পুনরুদ্ধারের আহ্বান রিজভির। অভ্যুত্থান বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা। বিজয় সরণিতে মুরাল ভাঙার সমালোচনা, ওই স্থানে ইতিহাস নির্ভর নতুন কিছু পরিকল্পনা করছে উত্তর সিটি, জানালেন প্রশাসক। বর্তমান যে গভর্নমেন্ট আছে বারবারই বলছেন 52, 71 এগুলোকে ওন করেই হচ্ছে 24-এর যেই এগুলোর চেতনাটাই তো 24-এর চেতনা। মাথায় রাখতে হবে এটা শেখ মুজিবের মূর্তির পাটাতন ভাঙা হয়েছে। আগস্টে রাজধানীর 3 এলাকায় নামছে বুয়েটের তৈরি ই রিকশা, প্রশিক্ষণ দেয়া হবে চালকদের। সড়কে শৃঙ্খলা ফেরার আশাবাদ। পরমাণু বিজ্ঞানী এবং শীর্ষ সেনা কর্মকর্তা সহ ইসরায়েলি হামলায় নিহতদের গণজানাজা ও শোক মিছিল ইরানে, লাখো মানুষের ঢল। আমন্ত্রণ সন্ধ্যা বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সরকারের তরফ থেকে পাওয়া যায়নি আমন্ত্রণ, তাই আগামীকালও চলবে কমপ্লিট শাটডাউন। ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট 3 বিভাগের সকল দপ্তরের এই কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে দিনভর চলা শাটডাউন ও রোড টু এনবিআর কর্মসূচি শেষে বলা হয়, ব্যবসায়ীরা রাজস্ব কর্মকর্তাদের প্রতিপক্ষ নয়। সকাল থেকেই আগারগাঁও এনবিআর কার্যালয়ের মূল ফটকে ছিল কড়াকড়ি। মোতায়েন করা হয় পুলিশ, সেনা সদস্য, বিজিবি ও কোস্টগার্ড। সকাল 9টার দিকে পরিচয়পত্র প্রদর্শন করেও ভেতরে প্রবেশ করতে পারেননি অনেক কর্মকর্তা কর্মচারী। পরে ভবনের এক্সিট গেটের সামনে অবস্থান নেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। কিছুই বলছে না, গেট খুলছে না। আমার অফিসে আমি কাজ করতে আসবো না, আজকে 9টা বাজার 5 মিনিট আগে গেট বন্ধ হয়ে গেছে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অংশগ্রহণ। ঢাকার বাইরে থেকেও অংশ নেন কর্মকর্তা কর্মচারীরা। বেলা 2:30টায় ব্রিফিংয়ে বলা হয়, সরকারের তরফ থেকে বলা হলেও আলোচনার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি ঐক্য পরিষদ। বলা হচ্ছে যে আমরা আলোচনায় আগ্রহী নই, আমাদের আলোচনার প্রস্তাব দেওয়া হচ্ছে, যেখানে আলোচনার প্রস্তাবই আমরা পাইনি। যে কোনো মুহূর্তে আমাদেরকে ডাকলে আমরা নিশ্চয়ই আলোচনায় যাব। জানানো হয়, এনবিআর চেয়ারম্যানের অপসারণ ছাড়া আলোচনার পথ এখন খোলা নেই, চলবে লাগাতার কমপ্লিট শাটডাউন। 29 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এই কমপ্লিট শাটডাউনের আওতা বহির্ভূত থাকবে। যৌক্তিক কর্মসূচিতে থাকা কর্মকর্তাদের পুঞ্জীভূত ক্ষোভকে উস্কে দিয়ে
তিনি পরিস্থিতিকে অস্থিতিশীল করে সরকারকে বেকায়দায় ফেলতে চান। এনবিআর সংস্কারে যে কোনো গঠনমূলক আলোচনায় অংশ নিতে ইচ্ছুক বলেও জানায় ঐক্য পরিষদ। এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করে গেল 12 মে অধ্যাদেশ জারি করে সরকার। আমরা ব্যবসায়ীদের প্রতিপক্ষ নই। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। এনবিআরের অচলাবস্থার কারণে মারাত্মক ক্ষতি হচ্ছে অর্থনীতির। হুমকির মুখে পড়েছে দৈনিক ২৫০০ কোটি টাকার আমদানি রফতানি বাণিজ্য। সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় ক্রয়াদেশ বাতিলের হুমকি দিচ্ছে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান। যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। দাবি জানান আলোচনার মাধ্যমে দ্রুতই সংকট নিরসনের। প্রয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়কে এগিয়ে আসার কথাও বলেন নেতারা। এনবিআর সংস্কারে সরকারি প্রজ্ঞাপন জারির পর থেকেই আন্দোলন করছেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। প্রায় ১.৫ মাসের আন্দোলনে তৈরি হয়েছে অচল অবস্থা, যার নেতিবাচক প্রভাব পড়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও আমদানি রপ্তানি কার্যক্রমে। আজকে থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেওয়া হয়, যা অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা। অবস্থান তুলে ধরতেই আয়োজন করা হয় যৌথ সংবাদ সম্মেলনের, যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। তুলে ধরা হয় এনবিআরের চলমান আন্দোলনে ক্ষতির চিত্র। এনবিআর এর অন্তর্ভুক্ত সকল দপ্তরসমূহের কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতির প্রেক্ষিতে দেশের আমদানি রপ্তানি ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। 65 বিলিয়ন হচ্ছে ট্রানজাকশন। এটাকে যদি আপনি কর্মদিবস দিয়ে ভাগ করেন 300 দিন, তো রাফলি প্রতিদিন হলো ২৫০০ থেকে ২৬০০ কোটি টাকার মতো ডিস্ট্রাপশন হচ্ছে। প্রতিনিয়ত রক্তক্ষরণ হচ্ছে এবং ক্ষতি হচ্ছে। দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এনবিআর, সেখানে এ ধরনের আন্দোলন গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন ব্যবসায়ী নেতারা। আন্দোলনকারীদের দ্রুত কাজে যোগ দেওয়ারও আহ্বান জানান তারা। এজন্য প্রধান উপদেষ্টার কার্যালয়কে এগিয়ে আসার তাগিদও দেন। 1 মাসের উপরে এই ধরনের একটা প্রতিষ্ঠান যেটা অর্থনীতির লাইফলাইন, সেইটা এরকমভাবে সাফার করবে আর তারপরে বলবে যে বন্ধ করে দিলাম, তো এইটা তো কোনোদিন হতে পারে না। এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে, এখন পুরো জাতিকে জ্বালাবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের নেতৃত্বে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনায় বসা অতীব জরুরি। সংস্কারের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে ব্যবসায়ী নেতারা বলেন, অর্থনীতির স্বার্থেই এনবিআরের সংস্কার হতে হবে, তবে তা আলোচনার মাধ্যমেই হওয়া উচিত। আন্দোলনে ব্যবসায়ীরা ইন্ধন দিচ্ছে এমন অভিযোগ অস্বীকার করেন ব্যবসায়ী নেতারা। মাননীয় অর্থ উপদেষ্টা যদি বলে থাকেন যে এর পিছনে ব্যবসায়ী সমাজের ইন্ধন হচ্ছে, এটা আমি মনে করি ভুল। এনবিআর রিফর্ম হওয়া উচিত, এখানে আমাদের পুরোপুরি সমর্থন আছে। যারা সংশ্লিষ্ট স্টেক হোল্ডার তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের মতামত নিয়ে আমরা মনে করি একটা সমাধান খুঁজে পাওয়া সম্ভব। দাবির প্রেক্ষিতে এনবিআরের চেয়ারম্যানের অপসারণের বিপক্ষে নিজেদের অবস্থানের কথা তুলে ধরা হয় যৌথ সংবাদ সম্মেলনে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ কোনো মতেই কাম্য নয়। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কম খরচে নিরাপদে কৃষিপণ্য পরিবহন আর এ থেকে রেলওয়ের আয় বাড়ানোর গল্প শুনিয়ে ৩৫৮ কোটি টাকা খরচ করে নেওয়া লাগেজ ভ্যান প্রকল্প এখন গলার কাটা। লাভ তো দূরের কথা, উল্টো কমেছে আয়। ট্রেনে কৃষিপণ্য পাঠানোতে কোনো আগ্রহ নেই কৃষক আর ব্যবসায়ীদের। ৯ লাখ টাকা খরচ করে এক যাত্রায় রেলের আয় মাত্র ৩০৭ টাকা। এত টাকায় কেনা লাগেজ ভ্যানগুলো নিয়ে বিপাকের রেলওয়ে। আরও জানাচ্ছেন আখলাকুস সাফা, ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে রাজধানীর উদ্দেশ্যে যাত্রা কৃষিপণ্যের বিশেষ এই ট্রেনটির। ডিমের কয়েকটি খালি খাঁচা ছাড়া আর কোনো পণ্য নেই। পথে 14টি স্টেশনে ওঠেনি কোনো কৃষিপণ্য। রেলওয়ের হিসেবে ওই যাত্রায় খরচ হয় ৮,৯৬,৪৩২ টাকা, বিপরীতে আয় মাত্র ৩৬০ টাকা। এ ঘটনা গেল বছরের ২৬ অক্টোবরে। এরপর পঞ্চগড় থেকে খুলনা রুটেও চালানো হয় বিশেষ এই ট্রেন, সেখানেও গচ্চা। তাই সপ্তাহখানেক পর বন্ধ বিশেষ এই ট্রেন।
এদিকে খালি যায় ট্রেন আর ওদিকে নিয়ম করে কৃষিপণ্য ঠিকই পরিবহন হচ্ছে ট্রাকে। লাগেজ ভ্যানে ঢাকা চট্টগ্রাম রুটে প্রতি কেজি পণ্যের ভাড়া 2 টাকা 36 পয়সা, অন্য পথে 1 টাকা 68 পয়সা থেকে 2 টাকা 94 পয়সা। তারপরও কৃষক আর ব্যবসায়ীদের ট্রেনে কেন এত অনীহা? টাকা খরচ কম, হ্যাঁ এখান থেকে কেনার পরে সরাসরি আমরা ট্রাক লোড দেবো, ট্রাক লোড দেওয়ার পর ডাইরেক্ট চলে যাবে আমার মুকামে। আর আমরা যদি রাজশাহী যদি নিই ট্রেনের ব্যবস্থা, এক্ষেত্রে এখান থেকে নিয়ে যায় আবার রাজশাহী নামাইতে হবে, আবার ওখান থেকে আবার লেবার দিয়ে আবার তুলতে হবে ট্রেনে। কোটি কোটি টাকায় কেনা লাগেজ ভ্যানগুলো এখন পড়ে আছে বিভিন্ন স্টেশনে। পশ্চিমাঞ্চলের পাকশিতে গিয়ে পাওয়া যায় এমন কয়েকটি। এই পিরিয়ডের আগের পিরিয়ডে আমলি পিরিয়ডে আসছে, মানে এখানে এনে রাখা হয়েছে, মানে এগুলো কি চালুই হয়নি? না, এখনো চালু হয়নি। মাছ, ডিম, দুধ জাতীয় পণ্য পরিবহনের কথা, তাই 3,05,000 টাকা করে কেনা হয়েছিল এক একটি রেফ্রিজারেটর লাগেজ ভ্যান, যার বেশিরভাগই এডিবি ঋণের টাকা। এর সুদ দিতে হচ্ছে বাংলাদেশকে। এটা যখন চালু হয় তখন খুলনা থেকে ঢাকায় গিয়েছিল 640 কেজি সবজি, সেখানে খরচ হয়েছিল 2 লাখ টাকা, আর রেল আয় করেছে মাত্র 1,500 টাকা। প্রশ্নটা হচ্ছে, কোনো রকমের সমীক্ষা কি আদৌ হয়েছিল, অথবা যারা সমীক্ষা করেছেন তারা কি রিপোর্ট পেয়েছিলেন, আর সেই প্রকল্পে অনুমোদনই বা কারা দিলেন, বাস্তবায়ন কারা করলেন? 2023-এর সেপ্টেম্বরে হইচই করে লাগেজ ভ্যান প্রকল্পের উদ্বোধন করেন তখনকার রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ওই বছর 3 ধাপে রেলের বহরে যুক্ত করা 125 ভ্যানের মধ্যে এখন চলছে 47টি। আন্তনগর ট্রেনেও বেশিরভাগ ভ্যান যাচ্ছে আসছে ফাঁকা। যারা পিক আপ করতে পারে তারা পিক আপে আসে। এগুলো কি মানে পার্টি তারা হচ্ছে আপনার কম মাল এগুলো টেনে দেয়। মানে প্রতিদিনই কি মাল আসে? প্রতিদিনই মাল। এমন অল্প 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 মাত্র 20 কেজি মাল আসছে না? কার্টুনে মাত্র 20 কেজি মাল এসেছে। একটি ট্রেনকে আমরা ফলো করে ঠিক এমনটাই পেলাম। এই যে বাকি মালগুলো বাইরে রাখা আছে। প্রকল্পের সমীক্ষা আর অনুমোদন সময়কার রেলওয়ের 2 মহাপরিচালকই এখন অবসরে। পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের কাছে প্রশ্ন, বাজার যাচাই হয়নি কেন? কমার্শিয়াল চাহিদা না থাকলে আমরা চালাতে না। এগুলোও তো লস করছে। হ্যাঁ, মালামাল না আসলে তো পুরাই লস, এই জন্য আমরা চালাই না। এই প্রজেক্টগুলো নেয় কারা? এগুলো আসলে এগুলো প্রপোজাল যায় না। আসলে শুনেন, একা কারো দায় বলা যাবে না, এটা টোটালি একটা সিস্টেমে নেওয়া হয় আর কি। প্রজেক্টগুলো যখন নেওয়া হয় মানে সেখানে পলিটিক্যাল বিবেচনাও থাকে, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। তারপরে অনেকে সদুদ্দেশ্য থাকতে পারে যে, কিন্তু এটা হয়ে গেছে আর কি, ক্যালকুলেশনটা বা হয়তো হয়ে গেছে, মানে কি বলে ব্যয়বহুল হয়ে গেছে। আগে যেমন মানে আমরা ঘুমায় থাকলেও লোকজনই আসতো, এখন আমরা ঘুমায় থাকলে লোকজন আসবে না, কেননা তারা অল্টারনেট সোর্সটা পেয়ে গেছে, যেটা হচ্ছে প্রাইভেট সোর্স এবং ডোর টু ডোর সার্ভিস। একই প্রশ্ন রেলের এখনকার অতিরিক্ত মহাপরিচালকের কাছেও। আসলে কি এক এক সময় তো এক এক রকমের পলিসি হয়, চিন্তা চেতনা এক এক রকম হয়। অর্থনীতিবিদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর ফরিদ উদ্দিন খান বলছেন, পণ্য পরিবহনে রেলওয়েকেই যেতে হবে কৃষকের দ্বারে, না হলে ডেমো ট্রেনের মতো এ প্রকল্পও শেষ। সরকার বলে দিলে এটা করতে হবে, ফলে তারা নামমাত্র কিছু অফিসিয়াল ডকুমেন্ট করে বলে সেটা চালু করে দিল। রেল কর্তৃপক্ষ যদি তাদের নিজস্ব পরিবহন ব্যবস্থায় একদম মানে ফার্ম গেট থেকে, অর্থাৎ জমি থেকে যদি এইগুলো সংগ্রহ করতো কৃষকের কাছ থেকে, এবং তার কাছে পৌঁছে দিলেই তার আর চিন্তা থাকতো না, তাহলে কিন্তু এটা সহজেই কিন্তু করা সম্ভব হতো। যেটা প্রাইভেটাইজেশনে গেলে সম্ভব, সেটা রেল নিজে কেন? হ্যাঁ, এখানে হলো লোকবলটা কিন্তু মেন। এমনই আরও 2টি প্রকল্প, ক্যাটল ট্রেন আর ম্যাঙ্গো ট্রেন। সেগুলোরও অভিজ্ঞতা একই রকম হওয়ায় এবছর কোরবানিতে চলেনি ক্যাটল ট্রেন, আর আমের মৌসুমেও চলছে না ম্যাঙ্গো ট্রেন। ডেমো ট্রেনের কথা নিশ্চয়ই মনে আছে সবার। সেটি ছিল রেলের আরেক ফরমায়েশি প্রকল্প। সেখানে গচ্চা গিয়েছিল 650 কোটি টাকা। আর এবার আরেক ফরমায়েশি প্রকল্প, এই লাগেজ ভ্যান, যেখানে গচ্চা যেতে বসেছে 350 কোটি টাকা। রেল কর্তৃপক্ষ এখন এই লাগেজ ভ্যানগুলোকে প্রাইভেটাইজেশনে দিতে যাচ্ছে। দেখার অপেক্ষা, বেসরকারি খাতে গিয়ে আদৌ কি উঠে আসবে এই 350 কোটি টাকা? আখলাকুস সাফা, যমুনা নিউজ, রাজশাহী। জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে সিলেটের মেন্দিবাগে বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
আবির খসরু বলেন, জাতীয় নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত বিএনপিও। তাই সবার আগে জাতীয় নির্বাচন হওয়া উচিত। ফ্যাসিস্টের দোসররা বাংলাদেশের অর্থনীতিকে গত 17 বছরে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। আগামীতে ক্ষমতা এলে বিএনপি 18 মাসের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করবে বলে আশ্বাস দেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ব্যবসাতে ঢোকার জন্য একটা পরিবেশ থাকতে হবে, এবং সেই পরিবেশ বাংলাদেশে নষ্ট করে দেওয়া হয়েছে। সেই ব্যবসার পরিবেশটা একটা গোষ্ঠীর হাতে চলে গেছে। তা আমরা চাই বাংলাদেশে একটি সার্বজনীন ব্যবসার পরিবেশ তৈরি হোক। নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে অধিকাংশ মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে 36 দিনের কর্মসূচি আয়োজন উপলক্ষে দুপুরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন শেষে একথা বলেন তিনি। রিজভী বলেন, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। দেশ অর্থনৈতিক সংকটের দিকে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে এই খাতে মনোযোগ দেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। রিজভী আরও বলেন, মব কালচার থেকে জাতিকে মুক্ত করতে হবে। সে সাথে কেউ যেন গুম খুনের ভয়ে আতঙ্কিত না থাকে সেরকম দেশ করার তাগিদ দেন তিনি। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, জনগণের পছন্দ মতো গণতান্ত্রিক পদ্ধতিতেই আগামী সরকার নির্ধারিত হবে। প্রকৃত গণতন্ত্র না আসে, ফ্যাসিবাদের এক দুর্বিষহ এবং হিংস্র রূপ যাতে সবসময় থাকে, মানুষ যাতে শেখ হাসিনা এবং তার দলকে ভয় করে সেই রকম একটি কালচার সংস্কৃতি তিনি নির্মাণ করেছেন। সম্পূর্ণ দেশবাসীর দাবি খুব শীঘ্রই শেখ হাসিনার বিচার দৃশ্যমান হবে, দ্রুত কার্যকর হবে, জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের সরকার নির্বাচিত হবে। আমরা প্রত্যাশার জায়গা থেকে বলতেই পারি এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হবে। জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে 36 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলামী বাংলাদেশ। দুপুরে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি ঘোষণা করেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জানান, 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে জামাত। 1 জুলাই দেশব্যাপী অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য হবে দোয়া। 8 থেকে 15 জুলাই শহীদ পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ করবেন দলের নেতারা। 16 জুলাই শহীদ আবু সাইদ দিবসে রংপুরে থাকবে আলোচনা সভা। আর 5 আগস্ট দেশব্যাপী গণমিছিল করবে জামাত। এ সময় গোলাম পরওয়ার আরও বলেন, জাতির কাছে জুলাই সনদ তৈরির প্রতিশ্রুতি আছে সরকারের। সকল শ্রেণী পেশার সব স্তরের মানুষের একটা সার্বজনীন আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এই জাতির এই পরিবর্তনটা রাজনৈতিকভাবে ঘটেছে। ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসনের কালো যুগ আমরা পেরিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে আমরা জাতীয় ঐক্যের মধ্য দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। আমাদের বিভেদ অনৈক্য দূর করে জাতীয় ঐক্যের একটা ইস্পাত কঠিন পরিবেশ তৈরিতে এই মাসব্যাপী কর্মসূচি ইনশাআল্লাহ সহায়তা করবে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ মিথ্যা তথ্য ছড়ানো হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। দল থেকে শুরু করে প্রার্থী পর্যায়েও এই মিথ্যা তথ্য ছড়ানো হবে বলেও জানান তিনি। দুপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ PIB আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। আলোচনায় ফয়েজ আহমদ বলেন, বানোয়াট ও চাঞ্চল্যকর তথ্য মানুষ বেশি পছন্দ করে, তাই অনেক গণমাধ্যম আর্থিকভাবে লাভবান হবার জন্য ইচ্ছাকৃতভাবে বানোয়াট তথ্য ছড়ায়। 5 আগস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের উপস্থিতি অনেকটাই বেড়েছে, যার বিপরীতে সামাজিক মাধ্যমে বিএনপির উপস্থিতি প্রায় অর্ধেক বলেও দাবি করেন তিনি। অপতথ্য রোধে রাজনৈতিক দলের তথ্য ও প্রযুক্তি বিভাগের কর্মীদেরও প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা উচিত বলে মত দেন তিনি। সরকার এখানে কি করতে পারে, কারণ সামনে একটা নির্বাচন উপলক্ষে বাংলাদেশের ইতিহাসের, আমি এটা আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ মিস ইনফরমেশন টাইম এখনো আসে নাই। এটা আমরা দেখব নির্বাচনের সময়। এভাবে যেটা হবে এরকম ফেক নিউজ হবে, এবং একই ফেক নিউজকে কেন্দ্র করে অন্য ফেক নিউজ এটা হবে। এখন চাঁদাবাজিটা হয়তো প্রতিষ্ঠানের কাছে গেছে, তখন ব্যক্তি প্রার্থীকে চাঁদাবাজির মোকাবেলা করতে হবে এবং ব্যাপক পরিমাণে কথা বলা হবে, এবং রাজনৈতিক দলগুলো এটা নিয়ে সচেতন না।
রাজধানীর বিজয় সরণিতে ৫ আগস্ট অভ্যুত্থানের দিন ভেঙে ফেলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। সে সময় বেশ ক্ষতিগ্রস্ত হয় মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণের ৭টি মুরালও। শুক্রবার উত্তর সিটি কর্পোরেশন সেগুলো পুরোপুরি ভেঙে ফেললে সাধারণের মাঝে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। তবে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানিয়েছেন, সেখানে ৫২ ও ৭১-এর সাথে ২৪-এর গণঅভ্যুত্থানের বীরত্ব গাথা নিয়ে নতুন কিছু একটা করার পরিকল্পনা তাদের। ২০২৩ সালে মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ উদ্বোধন করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সেনাবাহিনী নির্মিত ওই চত্বরের ৭টি দেয়ালে ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অবদান চিত্রিত করা হয়েছিল। ২৪-এর গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে গেলে উত্তেজিত জনতা ভেঙে ফেলে বঙ্গবন্ধুর ভাস্কর্য। ক্ষতিগ্রস্ত হয় পুরো মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণও। প্রায় ১ বছরের মাথায় সেখানে থাকা ক্ষতিগ্রস্ত ৭টি মুরাল ভেঙে ফেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শনিবার দেখা যায় স্থাপনার ভাঙ্গা অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ছিন্নমূল অনেককেই সেখান থেকে লোহা খুলে নিতেও দেখা যায়। মুরাল ভাঙ্গার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একটা দেশ স্বাধীন করতে দীর্ঘ সময় লাগছে, এমন তো না যে একদিনে স্বাধীন হয়েছে। ১৯৪৭-এর পরের থেকে আন্দোলন করতে করতে ১৯৭১-এ এসে স্বাধীন হয়েছে। এতদিনের স্বাধীনতা একদিনে মুছে ফেলবে, সময় বলে দেবে এরপরে আবার কি হবে। এখন নতুন কি অবস্থা হবে এটা দেখার অপেক্ষায় আছে আর কি। মুক্তিযুদ্ধের ইতিহাসটাই তো ছিল এখানে, এটা ঠিক হয় না। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছে, বাংলাদেশের ইতিহাস ঘিরে নতুন স্থাপনা করার পরিকল্পনা করছেন তারা। ধ্বংসস্তূপ ছিল, আর যে কয়েকটা ছিল সেগুলো তো অনেক জায়গায় এগুলো তো হাফ ভেঙে ফেলছে, কিছু নষ্ট হয়ে গেছে। এগুলো আমরা পরিষ্কার করেছি। বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা তো বারবারই বলছেন 52, 71 এগুলোকে ওন করেই হচ্ছে ২৪-এর যেই এগুলোর চেতনাটাই তো ২৪-এর চেতনা। মাথায় রাখতে হবে এটা শেখ মুজিবের মূর্তির পাটাতন ভাঙা হয়েছে। সাধারণ মানুষ মনে করেন যথাযথ ইতিহাস ফুটে উঠুক এমন স্থাপনা করাই উচিত হবে। আমি মনে করি এখানে মূর্তি না বানায় ভালো কিছু একটা জিনিস বানাও, মানে দেশের জাতির যে কোনো জিনিসটা দেখলে ভালো হয়। আমরা এটাকে বাংলাদেশের ইতিহাসের সাথে ঠিক রেখে দেখি কি করা যায় আমরা ভাবছি। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচন করতে হবে আনুপাতিক হারের ভিত্তিতে। ইসলামী আন্দোলনের মহাসমাবেশ থেকে কথা জানালেন দলের আমির সৈয়দ রেজাউল করিম। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের আমির বলেন, মৌলিক সংস্কারের প্রশ্নে কেউ দ্বিমত পোষণ করলে তা হবে জুলাইয়ের শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা। ইসলামী দল ক্ষমতা এলে নারীদের অধিকার সমুন্নত করার অঙ্গীকার করেন সৈয়দ রেজাউল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ, সংস্কার, বিচার আর পিয়ার, এই ৩ দাবিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসমুদ্র। সকাল থেকেই জড়ো হন সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। দুপুরের পর শুরু হয় সমাবেশের মূল পর্ব। সংখ্যানুপাতিক হারে ভোট করার দাবিতে সংহতি জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, ছিলেন বিভিন্ন ধর্মের নেতারাও। তারা আমাদেরকে নির্যাতন করেছে, আমাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। আমরা এইবার সিদ্ধান্ত নিয়েছি, পীর সাহেব কর্মনায় যে সিদ্ধান্ত দিয়েছে যে পিআর সিস্টেমে যদি ভোট হয় হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে নইলে যাবে না। দুঃখের বিষয়, ভোট পেলে কি হবে, এই যে শুভঙ্করের ফাঁকি, এই জন্য আমাদের প্রয়োজন প্রপোর্শনেট, এই যে পিআর, এটা খুব প্রয়োজন। নতুন বাংলাদেশে পূরণ করতে হবে গণমানুষের আকাঙ্ক্ষা, বলেন রাজনৈতিক নেতারা। নির্বাচনের আগেই ফ্যাসিস্টের বিচার দৃশ্যমান করার দাবিও জানান তারা। প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশনার সকলকে বলবো, আপনি জাতির উদ্দেশ্যে নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন, আপনার অঙ্গীকারের প্রতি আপনি সাবধান থাকবেন। বাংলাদেশের মানুষ সংস্কার এবং দেশের পরিবর্তনের মধ্য দিয়ে নতুন করে জাতীয় ঐক্যের ভিত্তিতে নির্বাচন হবে। আমরা সবাই সেই নির্বাচনে অংশগ্রহণ করব। বাংলাদেশে এ যাবৎকালে যে নির্বাচনী ব্যবস্থা আমরা দেখেছি, যে নির্বাচনী কাঠামো আমরা দেখেছি, সেই নির্বাচনী ব্যবস্থা এবং কাঠামোতে বাংলাদেশের সামনে নির্বাচন আমরা আর হতে দিতে চাই না। রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো জনসমাবেশের মাধ্যমে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দেবে।
সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির বলেন, জাতীয় সংসদে সব শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আনুপাতিক হারে ভোট গ্রহণের কোনো বিকল্প নেই। মৌলিক সংস্কারে কেউ কেউ গড়িমসি করছেন, এটা জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা। স্বৈরাচার তৈরির রাস্তা খোলা রাখা যাবে না। সংস্কার না করে নির্বাচন আয়োজন করে দেশকে আবারও আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না। ইসলামী দলগুলোর ব্যাপারে মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে জানিয়ে সৈয়দ রেজাউল করিম সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সাথে সংগঠনের নেতাকর্মীদের ভোটের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন তিনি। বহুদিন বাদে ইসলামী আন্দোলনের এত বড় আয়োজন, স্বাভাবিকভাবেই নেতাকর্মীদের মাঝে উন্মাদনার মাত্রা অনেক বেশি। তারা বলছেন বিপুল সংখ্যক এই মানুষের দাবির কথা শুনবে অন্তর্বর্তী সরকার, আর সে মতেই আয়োজন হবে পরবর্তী নির্বাচন। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা 2 সিটির কয়েকটি এলাকায় প্রাথমিকভাবে চলবে বুয়েটের তৈরি 3 চাকার ব্যাটারি চালিত রিকশা, জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দুপুরে উত্তর সিটি কর্পোরেশনের চালকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা জানান। চালকরা যেন চাঁদাবাজি বা হয়রানির শিকার না হয় তার নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার কথাও জানান উপদেষ্টা। অনুষ্ঠানে 2 সিটির প্রশাসকরা জানান, আগস্টের শুরু থেকেই ঢাকার সড়কে চলাচল করবে নতুন এই রিকশা। ব্যাটারি চালিত রিকশা বা টেসলার নিয়ন্ত্রণহীন চলাচলে অতিষ্ঠ নগরবাসী। নিয়ম নীতির তোয়াক্কা না করে অলিগলি পেরিয়ে মূল সড়কেও বেপরোয়া চলাচল বাহনটির, ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। সরকার বারবার উদ্যোগ নিলেও কোনোটিই কাজে আসেনি। এবার ব্যাটারি চালিত রিকশার বিকল্প হিসেবে রাজধানীর সড়কে দেখা যাবে বুয়েটের তৈরি 3 চাকার স্বল্পগতির ইলেকট্রিক রিকশা। এই রিকশার গতি নিয়ন্ত্রিত হওয়ায় দুর্ঘটনার ঝুঁকিও কম বলছে সংশ্লিষ্টরা। শনিবার সকালে ঢাকা উত্তরের নগর ভবনে ট্রেনিং অব ট্রেনার্সদের প্রশিক্ষণের উদ্বোধনে 2 সিটির প্রশাসক জানান, আগস্টের প্রথম থেকেই চলাচল করবে নতুন এই রিকশা। বর্তমানে অনিয়ন্ত্রিত রিকশাকে ধাপে ধাপে নিয়ন্ত্রণে নিয়ে আসতে চায় 2 সিটি কর্পোরেশন। সড়কের আইনটা যেন ঠিকমতো পালন করে যারা রিকশা চালাবেন, এরকম ট্রেইনড একটা শ্রেণীকে, ট্রেইনড একটা ইন্টারেস্ট গ্রুপকে আমরা মাঠে নামানোর জন্য সুযোগ করে দেব। যারা ঢাকা শহরে রিকশা চালাবেন এবং ট্রেনিংয়ে যারা পাশ করবেন, লাইসেন্স পাবেন, তারা তাদের ভোটার আইডি কার্ডের এগেইনস্টে সর্বোচ্চ 3টি কিনতে পারবেন, তারা যদি কিনতে চান। প্রাথমিকভাবে ঢাকা দক্ষিণ সিটির পল্টন ও ধানমন্ডি এবং উত্তর সিটির উত্তরায় বুয়েটের তৈরি 3 চাকার ব্যাটারি চালিত রিকশা চলবে বলে জানায় স্থানীয় সরকার উপদেষ্টা। 2টা জোনে আমরা নির্দিষ্ট সংখ্যক ওটা অ্যাসেসমেন্ট করবে আমাদের 2 সিটি কর্পোরেশন, নির্দিষ্ট সংখ্যক অটোরিকশার মাধ্যমে শুরু করব এবং এটা কখনোই আনলিমিটেড হবে না। এখন যেরকম কোনো নিয়ম নেই, তো আপনি চাইলেই কালকেও 10,000 রিকশা ঢুকিয়ে দিতে পারবেন ঢাকায়। 3 চাকার এই রিকশা সর্বাত্মকভাবে চালু করা গেলে ঢাকা শহরের পরিবহনকে শৃঙ্খলার মধ্যে আনা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ প্ল্যাটফর্মের সমাবেশে 2 পক্ষের হাতাহাতিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে বন্দর ভবনের সামনে সমাবেশ চলাকালে মূল মঞ্চের পাশে উদীচী ও ছাত্র ইউনিয়নের কর্মীরা স্লোগান দিয়ে মারামারিতে জড়ায়। তবে বিষয়টি নিয়ে কোনো পক্ষই কথা বলেনি। এর আগে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানিকে যুক্ত না করা, রাখাইনের জন্য মানবিক করিডোরের উদ্যোগ, স্টারলিংকের ইন্টারনেট সেবার মাধ্যমে দেশকে সাম্রাজ্যবাদী চক্রের জড়ানোর চেষ্টা বন্ধসহ বিভিন্ন দাবি নিয়ে ঢাকা থেকে রোড মার্চ করে চট্টগ্রাম পৌঁছায় সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ প্ল্যাটফর্মের সদস্যরা। এতে সিপিবি, বাসদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও সমাজতান্ত্রিক পার্টি সহ ছোট বড় অর্ধশতাধিক সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন। নির্বাচন এবং রাজনীতির মাঠে জাতীয় ঐক্য হতে পারে না, ঐক্য হয় রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা ও দেশের স্বার্থে, এমন মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। কেউ আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করলে কঠোর শাস্তির আওতায় আনার আহ্বান জানান তিনি। শুধু নির্বাচন কমিশনারদের নয়, প্রশাসন, পুলিশের দায়ী ব্যক্তি আর ডিসিদের বিচারের আওতায় আনার দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আগামী জাতীয় নির্বাচনে তরুণ ভোটাররাই ক্ষমতার পালা বদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শিরোনামে ছায়া সংসদ আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এর পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন বিতার্কিকরা। তরুণদেরকে আসলে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়, তরুণরা সেই পরিবর্তন আনবে।
বিতর্কে জুলাই হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগের 15 বছরের গুম, খুন, অর্থ পাচার, দুর্নীতি, নির্বাচন ব্যবস্থা ধ্বংসের মতো বিষয়গুলো উঠে আসে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে নির্বাচন ব্যবস্থা ধ্বংসের জন্য দায়ীদের বিচার হওয়া উচিত। শুধু নির্বাচন কমিশনারদের শাস্তির আওতায় আনার নয়, আমি আশাবাদ ব্যক্ত করব বিচারপতি খায়রুল হক, যারা পুলিশ প্রশাসন, এসপি-ডিসিরা ছিলেন, পুলিং এজেন্ট ছিলেন, প্রিজাইডিং অফিসার ছিলেন, রাজনৈতিক উপদেষ্টা, প্রয়াত এসটি ইমামের মরণোত্তর এই নির্বাচনী অপরাধের কারণে তার বিচার দাবি করছে। অনুষ্ঠানের প্রধান অতিথি নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ, 70 অনুচ্ছেদ, নারী আসন সহ বেশ কিছু বিষয়ে দলগুলোর একমত হওয়া আশাব্যঞ্জক। রাজনৈতিক দলগুলো ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করবে, আলাদা আলাদা ইলেকশন করবে, তাদেরকে জাতীয় ঐক্যের স্লোগানে যদি বলে ঐক্য তো ভেঙে গেল, এটা তো ভাঙারই জিনিস। কিন্তু যদি ধরেন একটা জাতীয় প্রশ্ন আসে, সার্বভৌমত্বের প্রশ্ন, সেই সবাই আমরা একত্র হয়েছি। এ সময় তরুণদের দল এনসিপির রাজনীতি জনগণের সামনে তুলে ধরার পরামর্শ দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক। এরকম নয় যে কেবল ডক্টর ইউনূসের আশীর্বাদ পেলেই দল দাঁড়িয়ে যাবে। ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেখানে এনসিপি কাকে ক্যান্ডিডেট দেবে, দিতে পারবে? ভালো ক্যান্ডিডেট আছে। বিতর্কে ইডেন মহিলা কলেজ বিজয়ী হয়। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। অবশেষে উদ্ধার হলো শেরপুর পৌর শহরের ইউনাইটেড হাসপাতাল থেকে চুরি যাওয়া 3 দিন বয়সী শিশু কন্যা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবর্দী উপজেলার কুরুয়া এলাকার চাঁদনী বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। উদ্ধার হয় সেই নবজাতক। এ সময় চুরির অভিযোগে আটক করা হয় নারীকে। পরে শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করে পুলিশ। এর আগে সকালে হাসপাতাল থেকে শিশু কন্যাটিকে চুরি করেন বোরকা পরা এক নারী। সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে সেই দৃশ্য। 3000-এরও বেশি গোরখোদক কিশোরগঞ্জের সেই মনু মিয়া আর নেই। সকাল 10টা নাগাদ ইটনার আলগাপাড়ায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরম যত্নে মানুষের কবর খনন করা মনু মিয়াকে দাফন করা হবে জয়সিদ্ধের স্থানীয় কবরস্থানে। কারো মৃত্যুর খবর শুনলেই খুন্তি কোদাল নিয়ে ঘোড়ায় চড়ে ছুটতেন কবর খননে। যত দূরই হোক মানুষের অন্তিম যাত্রায় পাশে ছিলেন তিনি। বিনা পারিশ্রমিকে 3000-এর বেশি কবর খনন করা কিশোরগঞ্জের সেই মনু মিয়া নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পরম যত্নে কবর খননে সময় পার করা নিঃসন্তান মনু মিয়া নিজের শরীরে তেমন যত্ন নেননি। পরিবার জানায়, ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা রোগে গত মাসে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে কিছুটা সুস্থ হওয়ায় বাড়ি নিয়ে এসেছিল পরিবার। সকালে ফের অসুস্থ বোধ করার কিছু সময় পরেই মারা যান তিনি। জমিজমা বিক্রি করেই কবর খননের খরচ জোগাড় করতেন মনু মিয়া। দ্রুত মৃতের বাড়ি পৌঁছাতে সেই জমি জিরাত বিক্রি করেই কিনেছিলেন ঘোড়া। হাসপাতালে ভর্তি থাকার সময় কে বা কারা তার এই মহৎ কাজের সারু থেকে মেরে ফেলে। পরিবার জানায়, এরপর থেকেই ভেঙে পড়েছিলেন এই গোরখোদক। শেষ ঠিকানার কারিগর আজ মনু ভাই শেষ ঠিকানায় চলে গেছে। আসলে অনেক ভালো মানুষ ছিল। তার ঘোড়াটাকে কে বা কারা মেরে ফেলেছিল। তখন বোঝা গেছে তার জনপ্রিয়তা এই বাটি এলাকায় কত বেশি ছিল। 67 বছরের জীবনকালে প্রায় অর্ধশত বছরই মানুষের কবর খুঁড়েছেন মনু মিয়া। শেষ ঠিকানার কারিগর হিসেবে সুনাম ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে। শেষবারের মতো এক নজর মনু মিয়াকে দেখতে ভিড় জমায় পাড়া প্রতিবেশীরাও। যখনই কোথাও কোনো মৃত্যুর সংবাদ পেতেন, তিনি ঘোড়ায় উঠে দ্রুত ওই জায়গায় পৌঁছতেন এবং গোর খনন করতেন এবং দাফন কাফন শেষ করে তারপর তিনি আসতেন। জানাজা শেষে নিজ বাড়ি ইটনার আলগাপাড়ার স্থানীয় কবরস্থানে দাফন করা হয় তাকে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় সামরিক বাহিনীর অন্তত 13 সদস্য নিহত হয়েছে। শনিবার ওয়াজিরিস্তান অঞ্চলের খাদি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বার্তা সংস্থা জানায়, এক আততায়ী বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে সামরিক বাহিনীর উপর হামলা চালায়। এতে 6 শিশুসহ আরও 29 জন গুরুতর আহত হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় নিকটবর্তী 2টি বাড়ির ছাদ ধসে পড়ে। ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবান বা টিটিপির সামরিক শাখা হাফিজ গুল বাহাদুর। মাতম, শোক আর শ্রদ্ধায় বিদায় জানানো হলো ইরানে ইসরায়েলি হামলায় নিহতদের। শনিবার সামরিক কমান্ডার ও বিজ্ঞানী সহ নিহত প্রায় 60 জনকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়, যাদের মধ্যে রয়েছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মোহাম্মদ বাঘেরি, IRGCর প্রধান কমান্ডার হুসেইন সালামি এবং অ্যারোস্পেস ফোর্সের প্রধান আমির আলী হাজিকাদের সহ বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার।
গণজানাজা এবং শোক র্যালিতে অংশ নেন লাখ লাখ মানুষ। কখনো ইসরায়েল বিরোধী স্লোগান, আবার কখনো মাতম। এভাবেই শোক জানানো হয় সাম্প্রতিক যুদ্ধে নিহতদের প্রতি। সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে আসতে থাকেন ইরানিরা। তেহরান ইউনিভার্সিটি থেকে আজাদ স্কয়ার, এই 5.5 কিলোমিটার রাস্তায় হওয়ার কথা ছিল শোক র্যালি, কিন্তু লাখ লাখ মানুষের ভিড় ছড়িয়ে পড়ে আশেপাশের প্রায় সবগুলো এলাকায়। নিহতদের কফিন ইরানের পতাকায় মুড়িয়ে নিয়ে আসা হয় আজাদ স্কয়ারে। এ সময় ফুল, প্ল্যাকার্ড আর নিহতদের ছবি নিয়ে শোক মিছিলে অংশ নেন ইরানিরা। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও ছিলেন এ কর্মসূচিতে। এর আগে অনুষ্ঠিত হয় গণজানাজা। ইরানি গণমাধ্যম বলছে 60 জনেরও বেশি নিহতের দাফন সম্পন্ন হয় শনিবার, যাদের মধ্যে রয়েছেন পরমাণু বিজ্ঞানী, সামরিক কর্মকর্তা, সাংবাদিক এবং সাধারণ ইরানি। কিছু সময়ের জন্য লড়াই শুধুমাত্র স্থগিত করা হয়েছে, আবারও ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেয়া হবে। ট্রাম্প যা খুশি তাই বলতে পারে, কিন্তু আমাদের জাতি কখনো তার সামনে মাথা নত করবে না। গেল 13 জুন বিনা উস্কানিতে ইরানে হামলা চালায় ইসরায়েল। 12 দিনের যুদ্ধে 600-র বেশি ইরানি নিহত হন ইসরায়েলি হামলায়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আর এ ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। যারা এতক্ষণ সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।